আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি লিঙ্কটা একটু আমাদের গ্রুপে শেয়ারের জন্য অপেক্ষা করতেছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাকে দেখতে পাচ্ছেন কিনা বা আমাদের অডিও ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টসে জানাবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম কমেন্টস করেছেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমি একই সঙ্গে আমাদের প্রাইভেট গ্রুপ এবং পাবলিক গ্রুপে সংযুক্ত আছি। তো যারা প্রাইভেট গ্রুপে আছেন তাদের কাউকে মেনশন করার দরকার নেই। যারা পাবলিক গ্রুপে জয়েন করেছেন বা জয়েন করবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, তারা অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন। আজকে আমাদের সিআরপিসির ফার্স্ট ক্লাস, অর্থাৎ আজকে আমরা সিআরপিসির প্রথম ক্লাসটা শুরু করতে চলেছি। তো এই শুরু করার ক্ষেত্রে কিছু জিনিস একটু মাথায় নিয়ে নেওয়াটা খুবই জরুরি। যেমন একটা মামলা কিভাবে দাখিল করা হয় বা কিভাবে একটা মামলা শুরু হয় এবং কিভাবে মামলাটা শেষ হয়। তো আমরা সেই বিষয়গুলো দেখব। আপনাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। ছোট্ট একটু আজানের জন্য বিরতি নেওয়া লাগতেছে, আশা করি আপনারা সঙ্গে থাকবেন।
তো প্রথমত আমরা একটু জরিপটা দেখতে চাই যে বিগত বছরগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের সংখ্যা দুটো মিলায় একটা জরিপ আমরা দেখতে চাই। আমরা লাস্ট ইয়ারের যে পরীক্ষাটা দেখলাম 2023 সালে অলমোস্ট এখানে প্রায় 40,000 স্টুডেন্ট পরীক্ষার্থী ছিল। এই 40,000 পরীক্ষার্থীর ভিতর থেকে ফাইনালি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছে মাত্র 3,000। বাকি এখানে কিন্তু 37,000-এর মতো প্রায় এখনো পর্যন্ত অ্যাডভোকেট তালিকাভুক্তর ভিতরে অন্তর্ভুক্ত হতে পারেনি, অ্যাডভোকেট তালিকাভুক্ত হয়নি। আচ্ছা, এই অ্যাডভোকেট তালিকাভুক্ত এই যে 37,000 স্টুডেন্ট, এরা কি পড়াশোনা করে না নাকি কি? আসলে মূল যে বিষয়টা হচ্ছে সেটা হলো আমাদের পড়াশুনো এবং স্ট্র্যাটেজি দুটো একসঙ্গে মেনটেন করতে না পারলে আমাদের সামনে এগোনোটা খুবই কষ্টকর ব্যাপার। এখন প্রশ্ন হচ্ছে কি পড়বেন কি পড়বেন না। প্রথমত সবগুলো সাবজেক্ট আপনাদের পড়ার প্রয়োজন আছে, কিন্তু সবগুলো সেকশন কিন্তু আপনাদের পড়ার প্রয়োজন নাই। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেকশন কি বলা আছে এটা আপনার যেমন বোঝা দরকার, মুখস্থ না রাখলেও চলবে, কিন্তু বোঝাটা খুবই জরুরি। যে প্রশ্ন কোথা থেকে আসবে, বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনারা একটু ফলো করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে প্রশ্ন প্যাটার্ন কিন্তু একই, ঘুরিয়ে পেঁচিয়ে একই জায়গা থেকে বারবার প্রশ্ন করা হচ্ছে। আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারতেছি না ঠিকঠাক। তো তার জন্য প্রয়োজন প্রচন্ড পড়াশোনা করা। আপনি প্রচন্ড পরিশ্রমী না হলে আসলে এই পেশায় এসে যেমন গেইনার হতে পারবেন না, তেমনি এই বার কাউন্সিলের যে পরীক্ষাটা এটা পাশ করাটাও খুবই কঠিন ব্যাপার বর্তমানে। তো আজকে আমরা দেখব সিআরপিসির স্ট্রাকচারটা কিভাবে দাঁড় করানো হয় বা কিভাবে এর এই যে সিআরপিসির যে ভিত্তিটা সেই ভিত্তিটা দেখব, এবং দেন আমরা এখন 1 থেকে 45 পর্যন্ত সেকশনগুলো কমপ্লিট করব। যেহেতু আমাদের প্রাইভেট গ্রুপের কিছু স্টুডেন্ট এখানে যুক্ত আছেন এবং পাবলিক গ্রুপেরও কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি। তো আপনারা সবাই পাবলিক গ্রুপে যারা আছেন ক্লাসটা শেয়ার করবেন একটু। তো প্রথমত আমি দুইটা সেকশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেকশন 190 অর্থাৎ 190 ধারা। এই 190 ধারাটা সিআরপিসির একটা মোস্ট ইম্পর্টেন্ট সেকশন। আমরা জানি যে এই 190 ধারায় একটা মামলা যখন আসে, এই 190 ধারায় মামলা শুরু হওয়ার ক্ষেত্রে তিনটা পরিস্থিতির মধ্য দিয়ে 190 ধারায় মামলাটা আসে। আমরা জানি 173 পুলিশ রিপোর্ট, সেকশন 200 এবং ইনফরমেশনের ভিত্তিতে এই তিনটা জায়গা থেকে কিন্তু মামলা ম্যাজিস্ট্রেটের কাছে আসে। এই সেকশনটা যদি আমি কমপ্লিট করতে যাই তা প্রায় সিআরপিসি সম্পূর্ণ কাজগুলো এখানেই কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ সেকশনগুলো এখানেই কমপ্লিট হয়ে যাবে। দেখো, যেমন একটা মামলা 173-তে যখন কোনো পুলিশ রিপোর্ট প্রদান করে, এই রিপোর্ট প্রদান করার পূর্বে এখানে 54, 154, 155, 156 এই ধারাগুলো মেনটেন করেই কিন্তু এখানে 173 ধারায় আমাদের আসা লাগে, এবং 173 ধারায় একটা রিপোর্ট আসার পরে পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট মামলা আমলে গ্রহণ করেন। এখন 54-এ 9টা গ্রাউন্ডের কথা বলা আছে, যে এই 9টা গ্রাউন্ডের ভিতর 9টা গ্রাউন্ডে একটা আসামিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এখন এই 9টা গ্রাউন্ডের ভিত্তিতে যদি পুলিশ অফিসার কোনো আসামিকে গ্রেপ্তার করে, সেক্ষেত্রে 61 সেকশন 61 অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হয়। এটা গেল বিনা পরোয়ানার ক্ষেত্রে। আর যদি পরোয়ানাভুক্ত হয়, অর্থাৎ 75 থেকে 68 এখানে যদি থাকে, ওয়ারেন্টভুক্ত যদি কোনো আসামির গ্রেপ্তার করা হয়, তাহলে সেক্ষেত্রে সেকশন 81 অনুযায়ী অনাবশ্যক বিলম্ব ছাড়া এরকম জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। একই কথা বলা আছে 24-এ বলা আছে যে 24 ঘন্টার ভিতরে হাজির করতে হবে, আর 81-এ বলা আছে যে অনাবশ্যক বিলম্ব ছাড়া ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। আশা করছি আপনারা আমার কথাগুলো ক্লিয়ার বুঝতে পারছেন।
তাহলে পুলিশ যখন 173-তে কোনো রিপোর্ট প্রদান করে, হতে পারে সেটা ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট। ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট, ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট দুটোর ভিত্তিতেই কিন্তু ম্যাজিস্ট্রেট মামলা আমলে গ্রহণ করতে পারেন। ফাইনাল রিপোর্ট যদি আসে সেক্ষেত্রে নারাজি পিটিশনের একটা ব্যাপার আছে। নারাজি পিটিশন কিন্তু আসলে কোনো বৈধ বা আইনভুক্ত কোনো পদ্ধতি নয়, এটা মূলত একটা প্রথা হিসাবে চলে আসছে অনেক আগে থেকে। সেজন্যই কিন্তু নারাজি পিটিশন একটা মামলা হিসেবে গ্রহণ করা হয় এবং ম্যাজিস্ট্রেট এটা নিজে মামলা হিসেবেই গ্রহণ করেন। আচ্ছা, তো সেকশন 200 এখানে বাদীর জবানবন্দির ভিত্তিতে একটা মামলা কিন্তু আমলে গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট সাহেব। ম্যাজিস্ট্রেট সাহেব যখন মনে করেন যে কোর্টে আসার সময় যদি কোনো ইনফরমেশন দেখেন কোথাও কোনো অপরাধ হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তিনি নিজস্ব জ্ঞানে কিন্তু মামলা আমলে গ্রহণ করতে পারেন। তো এই 3টা পদ্ধতিতে মামলা আমলে গ্রহণ করা হয়। তো 173 ধারা অনুযায়ী 54-এ 9টা গ্রাউন্ডের কথা বলা আছে। 54-এ 9টা গ্রাউন্ড কি? কগনিজেবল অফেন্স যদি হয়, ইমপ্লিমেন্ট অফ হাউস ব্রেকিং যদি হয়, প্রোক্লেম অফেন্ডার যদি হয়, স্টোলেন প্রপার্টি যদি কারোর কাছে থাকে, আউট অফ বিডিওর্গ যদি হয়, ডিজাস্টার ফ্রম আর্মস ফোর্স যদি হয়, এরকম 9টা গ্রাউন্ডের কথা এখানে বলা আছে। থাকলে 54-এ একটা পুলিশ অফিসার যে একজন আসামিকে গ্রেপ্তার করতে পারেন। 154-এ আমরা আমলযোগ্য অপরাধ সম্পর্কিত পাই। আমলযোগ্য অপরাধ যদি হয় সেক্ষেত্রে সিআরপিসির সেকশন 54-এর প্রথম কথাটাই বলা আছে কগনিজেবল অফেন্স, যে কথাটা সরাসরি 154-এ কিন্তু বলা আছে যে আমলযোগ্য অপরাধ যদি হয় সেক্ষেত্রে একজন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কিন্তু মামলা আমলে গ্রহণ, তদন্ত কার্য পরিচালনা করতে পারেন এবং গ্রেপ্তার করতে পারেন 54 অনুযায়ী। 154-এ নন জিআর মামলার কথা বলা আছে। 156-এ বলা আছে তদন্তের কথা। মামলা আমলে গ্রহণ করে তদন্ত শুরু করতে পারেন যদি মামলাটা কগনিজেবল অফেন্স হয়। একটা মামলা কগনিজেবল কি নন কগনিজেবল সেটা আমরা যখন তফসিল পড়ব, অর্থাৎ আমরা জানি সিআরপিসির 5টা তফসিল আছে, তার ভিতর থেকে প্রথম তফসিলটা বাদ হয়ে গেছে, দেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তফসিল আছে। দ্বিতীয় তফসিলে এখানে 8টা কলাম আছে। 8টা কলাম যখন আমরা দেখব সেখানে দেখব আমরা যে একটা মামলা নন কগনিজেবল, বেইলেবল, নন বেইলেবল, জামিনযোগ্য কি না, সবগুলো বিষয় আমরা সেখান থেকেই দেখব। তো আমি আপাতত এখান থেকে এদিকে যাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসগুলো ধীরে ধীরে যখন দেখব তখন এখানে শেষ করব। এখন আমরা শর্ট একটা ব্রিফ নিয়ে এখান থেকে সামনে এগোবো। তো একটা মামলা যখন ম্যাজিস্ট্রেট সাহেব 190 ধারা অনুযায়ী আমলে গ্রহণ করেন, তখন আমলে গ্রহণ করার পরপরই তার কাছে প্রসেস ইস্যু করা হয় সেকশন 204 অনুযায়ী। প্রসেস ইস্যু দুইভাবে করা যায়, সমন দেয়া যায়, ওয়ারেন্ট দেয়া যায়। সমনের বিধানগুলো আমরা আমি মনে হয় আগে একটা ভুল লিখছিলাম। সমনের বিধানগুলো এখানে 68 থেকে 74 এবং ওয়ারেন্টের বিধানগুলো 75 থেকে 86। হ্যাঁ, 86 হবে, এটা 68 না 86। তো দুইভাবে একটা মামলার প্রসেস ইস্যু করা হয়। প্রসেস ইস্যু করার পরে সমন দিবেন অথবা ওয়ারেন্ট দিবেন। সমন এবং ওয়ারেন্ট দেওয়ার পরেও যদি তাকে হাজির করানো সম্ভব না হয় সেক্ষেত্রে তিনি প্রোক্লামেশন বা অ্যাটাচমেন্ট করতে পারেন সেকশন 87 এবং 88 ধারা অনুযায়ী। এগুলো আমরা পরবর্তী ক্লাসে ধীরে ধীরে দেখব। তো হুলিয়া জারি করতে পারেন বা তার সম্পত্তি ক্রয় করতে পারেন। এত কিছুর পরেও যদি তাকে হাজির করানো সম্ভব না হয় সেক্ষেত্রে
ম্যাজিস্ট্রেট সাহেব সেকশন 339 বি অনুযায়ী ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ অনুপস্থিতিতে বিচার কার্য শুরু করেন। এই পর্যায়ে এসে মামলাটা মূলত বলা যায় যে মামলাটা বিচারের জন্য প্রস্তুত, এখান থেকে শুরু হলো বিচার কার্য। এখন ম্যাজিস্ট্রেট সাহেব 241 থেকে 241A থেকে 245 পর্যন্ত বিচার কার্য পরিচালনার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করেন। সেশন জাজ 265A থেকে 265L পর্যন্ত দায়রা জজ বিচার কার্য পরিচালনা করার জন্য এই পদ্ধতিগুলো অবলম্বন করেন। আশা করি আমার কথা বোঝা যাচ্ছে। সমস্ত প্রসেসগুলো শেষ হওয়ার পর সেকশন 366 অনুযায়ী জাজমেন্ট দেয়া হয়। এই জাজমেন্টের উপর ভিত্তি করে আপিল এবং রিভিশন করা হয়। আমরা আপিলের বিধানগুলো 431 এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। 404 থেকে 431, 404 থেকে 431 এবং রিভিশনের বিধানগুলো 435 থেকে 439 এ পর্যন্ত আমরা পাবো। সমস্ত প্রসেসগুলো শেষ করার ভিতরে যদি কোনো জামিনের প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ আসামি গ্রেপ্তার হোক বা সমন হোক বা ওয়ারেন্ট হোক, জামিনের বিধান চলে আসে। জামিনের ক্ষেত্রে আমরা 496, 497 এবং 498 এই সেকশনগুলো দেখতে পাই। 496 এ বলা আছে যে কোনো আসামি যদি জামিন যোগ্য কোনো অপরাধ করে থাকে তাহলে অ্যাজ আ রাইট সে জামিন দাবি করতে পারে, এটা তার লিগ্যাল রাইট। এই 496 এ যদি আসামিকে জামিন না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আদালত অবশ্যই বিজ্ঞ আদালত নোট রাখবেন যে কেন তাকে জামিন দেওয়া হলো না। আর 497 এ জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আমরা জামিন চাইতে পারি। 498 এ আগাম জামিন এবং বেল বন্ডের অর্থ কমানোর বিধান আছে। তো আমরা এই পর্যন্তই একটা শর্ট ব্রিফ রেখে আমরা সামনে চলবো। এখন আমরা সেকশন ওয়াইজ ক্লাসগুলো দেখবো। আপনারা চেষ্টা করবেন যে সেকশন ওয়াইজ সবগুলো সেকশনই মোটামুটি পড়ার, কিন্তু বেসিক্যালি যে নোটটা আপনাদের পিডিএফ নোটটা আমি দিয়েছি সেই নোটে কিন্তু আপনারা যেটুক পড়তে হবে সেই অংশটুক পেয়ে যাবেন। প্রথমত সেকশন 1 এ বলা আছে সংক্ষিপ্ত শিরোনাম, কার্যকারিতা, সীমা এবং পরিধি। তো এটা 1898 সালের 5 নম্বর আইন। এটাকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরও বলা যায়, আবার 1898 সালের 5 নম্বর আইনও বলে ডাকা যাবে। যে কোনো একটা বললেই এই আইনটাকেই বোঝাবে। এটা কার্যকর হয় 1898 সালের 1 জুলাই। এখান থেকে এই ইনফরমেশনগুলো সেকশন 1 থেকে এইটুক মনে রাখলেই যথেষ্ট। প্রশ্ন আসলে এখান থেকে আসবে, আদারওয়াইজ আসবে না। আমরা এখন দেখব সেকশন 4। এখানে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, আমরা যেমন সিপিসি বা এসআর অ্যাক্ট, এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো যখন আমরা পড়ি তখন এই সাবজেক্টগুলোতে সাধারণত সংজ্ঞাগুলো দেয়া থাকে ধারা 2-এ, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে সমস্ত ধারার সংজ্ঞাগুলো দেয়া থাকে 2-এ, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে থাকে ধারা 4-এ। এখানে অনেকগুলো সংজ্ঞা পাবেন। এই সংজ্ঞাগুলোর ভিতর থেকে আপনাকে প্রত্যেকটা সংজ্ঞা অর্থ সহ পড়তে হবে। নালিশ কাকে বলে? এখানে 2023 সালে কিন্তু এই সেকশন 4 এর নালিশ যে টপিকসটা আছে সেই টপিকস থেকে একটা প্রশ্ন এসেছে যে কোনটা ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ অভিযোগ হিসাবে গ্রহণ হবে না। সেটা হচ্ছে নালিশ
সরি, আমি ক্লিয়ার করে দিচ্ছি, পুলিশ অফিসারের রিপোর্ট নালিশ হিসাবে গ্রহণ হবে না, এখানে এই কথাটা কিন্তু বলা আছে। তো এইগুলো আপনারা একটু পড়ে নেবেন। বিচারিক কার্যক্রম, তদন্ত, অপরাধ, পাবলিক প্রসিকিউটর, এগুলো সবগুলো এখানে বলা আছে। সেকশন 4 এর এ তে বলা আছে রেফারেন্সের কথা। 4 এর এ যেখানে বলা আছে যদি এই কার্যবিধির কোথাও ম্যাজিস্ট্রেট এর কথা উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে তিনি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এবং যদি সহকারী দায়রা জজের কথা বলা থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে ধরে নিতে হবে এটা যুগ্ম দায়রা জজকে বোঝানো হচ্ছে। আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের ক্লিয়ার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেকশন 6। এই সেকশন 6 থেকে 8 থেকে 10 বার প্রশ্ন আসছে। তো আমরা এখন সেকশন 6টা দেখব, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। প্রথমত, বাংলাদেশে হাইকোর্ট বিভাগ ব্যতীত দুই ধরনের ফৌজদারি আদালত থাকবে। একটা হচ্ছে দায়রা আদালত এবং আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালতের ব্যাপারটা 9 ধারায় আছে এবং ম্যাজিস্ট্রেটের বিষয়টা আমরা পরে আসতেছি। দায়রা আদালতে ধারা 9 অনুযায়ী 3 ধরনের বিচারক থাকবেন: দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। ম্যাজিস্ট্রেট আদালতকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যাপারটা সেকশন 11 বলা আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ব্যাপারটা ধারা 10 বলা আছে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন আমাদের দায়রা জজটা খেয়াল রাখতে হবে, সেকশন 9 আছে এবং এখান থেকে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। একটা কথা এখানে আমি বলে দেই, যত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারককে নিয়োগ দেওয়া হয় সংবিধানের 115 আর্টিকেল অনুযায়ী, এবং রাষ্ট্রপতি বিধি প্রণয়ন করেন 133 আর্টিকেল অনুযায়ী সংবিধানের। এটা মনে রাখবেন, সংবিধানের 115 এ ধারা অনুযায়ী জুডিশিয়াল বিচারককে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ যারা বিচারিক কার্য পরিচালনা করেন তাদেরকে নিয়োগ দেওয়া হয় 115 আর্টিকেল অনুযায়ী, 115 আর্টিকেল। আর এই যে বিধিটা রাষ্ট্রপতি প্রণয়ন করেন সেটা 133 ধারা অনুযায়ী। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের। আমি এটা মুছে ফেলছি। এখন আমরা ম্যাজিস্ট্রেট আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিষয়টাকে দেখব। ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী এবং জুডিশিয়াল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে সেকশন 11 এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে সেকশন 10-এ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কথাটা মনে রাখার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্স অর্থাৎ 10, রোমান সংখ্যায় 10 কে এক্স বলা হয়। সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটটা মনে রাখার সহজ পথ হচ্ছে সেকশন 10 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকশন 11 বলা আছে। 11 ধারায় 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে: সিএমএম বা সিজেএম, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট,
সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ায় যারা আছেন তারা সকলেই মেট্রোপলিটন এলাকার সমস্ত ম্যাজিস্ট্রেটগণ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আশা করি এই জায়গাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না, এগুলো খুবই সহজ একটা জায়গা। এখন ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ আমরা দেখলাম। এখন সেকশন 7 অনুযায়ী দায়রা বিভাগ ও জেলাসমূহ। বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে এবং প্রত্যেকটি দায়রা বিভাগ এক একটা জেলা অথবা একাধিক জেলা নিয়ে গঠিত হবে। প্রত্যেকটা দায়রা বিভাগ, আপনাদের যে নোট পিডিএফটা আমি দিয়েছিলাম সেই পিডিএফে দেখবেন ওখানে লেখা আছে 1 ডিস্ট্রিক্ট, এখানে দেখবেন ডিস্ট্রিক্ট, এখানে এস নাই কিন্তু আরেকটা আছে অফ ডিস্ট্রিক্টস, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। এখানে দেখবেন শেষে একটা এস আছে। এক অথবা একাধিক জেলা নিয়ে গঠিত হবে। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের। এখন আমরা দেখব বিশেষ ম্যাজিস্ট্রেট অর্থাৎ ধারা 12 অনুযায়ী। আমি একটু এলোমেলো ভাবে পড়াচ্ছি যাতে আপনাদের যে টপিকসটা সামনে আসতেছে সেই টপিকসটা সাথে সাথে শেষ করে দিচ্ছি। এখন দেখব সেকশন 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট। সরকার মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ব্যক্তিকে, সরকার এটা ক্ষমতাটা প্রদান করবে সরকার মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করতে পারেন। তবে যাকে যদি সাধারণ কাউকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয় তাহলে তার নাম হয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। যদি কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে স্পেশাল ক্ষমতা দেওয়া হয় বা ক্ষমতা প্রদান করা হয় তাহলে সেক্ষেত্রে তার নাম হবে শুধুমাত্র স্পেশাল ম্যাজিস্ট্রেট। যদি মেট্রোপলিটন এলাকায় কাউকে এই ক্ষমতা দেওয়া হয় কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তাহলে তিনি হবেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আশা করি জায়গাগুলো ক্লিয়ার, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। এবার হচ্ছে দেখার পালা কে কার অধীন হবেন। এই জায়গাটা খুবই সহজ। সেকশন 17 ফৌজদারি কার্যবিধি সেকশন 17 অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ সেকশন 17 অনুযায়ী সকল প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধস্তন হবেন। তারপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত হবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হবেন আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হবেন। সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত হবেন। আমি এখানে একটা কথা স্কিপ করে ফেলেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় বিসিএস অ্যাডমিন থেকে। বিসিএস অ্যাডমিন থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় এবং যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগুলো নিয়োগ করা হয় তাদের প্রধান থাকেন ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ করা হয়। সকল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আবার যে এলাকায় আছেন সেই এলাকায়
সেই দায়রা জজের অধীনস্থ হবেন। সকল চিফগণ দায়রা জজের অন্তর্ভুক্ত হবেন। যদি মেট্রোপলিটন এলাকায় সিএমএম হয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হন, সিএমএম যদি হন, তাহলে সেক্ষেত্রে তিনি মহানগর দায়রা জজের অধীনস্থ হবেন। আশা করি জায়গাগুলো ক্লিয়ার। সেকশন 18 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে এবং 21 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে। 18 মহানগর এলাকায় যারা বিচার কার্য পরিচালনা করেন তারা সেকশন 18 অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হন। আর আমি একটু আগেই আপনাদেরকে বলছি যে সমস্ত জুডিশিয়াল প্রসিডিং এ যারা আছেন তাদেরকে নিয়োগ করা হয় সংবিধানের 115 আর্টিকেল অনুযায়ী, এবং এদের যে বিধি প্রণয়ন করার ক্ষমতায় বিধি প্রণয়ন করেন রাষ্ট্রপতি মহোদয়। তিনি সংবিধানের 133 আর্টিকেল অনুযায়ী বিধি প্রণয়ন করেন। আশা করি জায়গাগুলো ক্লিয়ার। এখন আমরা দেখব সেকশন 22 এবং 25। সেকশন 22 তে মফস্বল এলাকার কথা বলা আছে যে সরকার যে কোনো এলাকায় বাংলাদেশের বাসিন্দা হতে হবে। সরকার ধারা 22 অনুযায়ী বাংলাদেশের নাগরিককে ধারা 22 অনুযায়ী যে কোনো ব্যক্তিকে জাস্টিস অফ দ্য পিসের দায়িত্ব দিতে পারেন। যে কোনো ব্যক্তিকে, খেয়াল রাখতে হবে, যে কোনো ব্যক্তিকে। আর ধারা 25 বলা আছে এক্স অফিসিও জাস্টিস অফ দ্য পিস। এখানে দায়রা জজ নিজস্ব এলাকার জাস্টিস অফ দ্য পিস হবেন। হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ সারা বাংলাদেশের জাস্টিস অফ দ্য পিস হবেন, এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ব এলাকায় জাস্টিস অফ দ্য পিস হিসাবে দায়িত্ব পালন করবেন। সেকশন 28 বলা আছে দণ্ডবিধির অধীনের অপরাধসমূহের বিচার কে করতে পারেন। সেকশন 28 অনুযায়ী দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিচার কে করতে পারেন। এখানে হাইকোর্ট বিভাগ সমস্ত দণ্ডবিধির অধীন সমস্ত অপরাধের বিচার হাইকোর্ট বিভাগ করতে পারেন, দায়রা জজ পারেন, এবং ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলে 8ম কলামে যাদের ক্ষমতা দেওয়া হয়েছে তারা এই বিচারগুলো করতে পারেন। ফৌজদারি কার্যবিধির সেকশন 28 এইটুক মনে রাখলেই যথেষ্ট, এর বাইরে থেকে আর কোনো কিছু মনে রাখার দরকার আছে বলে আমি মনে করি না। 29 ক্ষয় বলা আছে কিশোর অপরাধ। কিশোর অপরাধের ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখতে হবে। 15 বছরের নিচে হতে হবে, আর এখন বর্তমানে শিশু আইন 2013 সেকশন 15 এবং 15 ক অনুযায়ী বিচার করার ক্ষমতা শিশু আদালতের আছে, অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনারাই সাধারণত এই বিচারটা করে থাকেন।
ধারা 29-এর গ, যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়। এটা একটা গুরুত্বপূর্ণ ধারা। আমি এখনো আপনাদের কাছে কোনো প্রশ্ন করিনি, আমি ক্লাসটা শেষ করে আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, দেন আমরা লিভ নিব। আমাদের পাবলিক গ্রুপে প্রাইভেট গ্রুপে যে কয়েকজনকে দেখতে পাচ্ছি, আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ারলি জানান। সেকশন 29 সি বা 29-এর গ, যে সকল অপরাধ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয়, অর্থাৎ সহজে মনে রাখার জন্য 10 বছর যাবজ্জীবন, এই ধরনের এই 10 বছর বা যাবজ্জীবন এই যে অপরাধগুলো আছে, এই অপরাধগুলো বিচার করার ক্ষমতা দেওয়া হয়েছে চিফগণকে। সিএমএম বা সিজেএম এনারা এই অপরাধগুলোর বিচার করতে পারবে, এবং যদি 10 বছর এবং যাবজ্জীবন কারাদণ্ড এর নিচে হয়, তাহলে সেক্ষেত্রে অন্যান্য যারা আছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এনারা এই বিচারটা করতে পারবেন। এখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে এখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ইকুইভ্যালেন্ট টু এমএম অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আশা করি এই জায়গাটা আপনাদের মনে আছে। তো এটা কিন্তু শুধুমাত্র 29-এর গ ধারায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। এই বিচারিক ক্ষমতা প্রয়োগ করার পর এনারা সেকশন 33-এর এ অনুযায়ী সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারবেন 7 ইয়ার্স, 7 বছর পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। গুরুত্বপূর্ণ একটা জায়গা আরেকটা, সেকশন 32, ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন। 32-তে বলা আছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 5 বছর এবং 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করতে পারেন। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 3 বছর 5,000 টাকা জরিমানা করতে পারেন, এবং থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর 2,000 টাকা জরিমানা করতে পারেন। সেকশন 32। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ সেকশন আছে, সেকশন 31, অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ যে দণ্ড দিতে পারেন। আমি একটু ঘুরিয়ে ফেললাম। তো সেকশন 31 এবং আছে হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন যা আইন অনুমোদিত। দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, তবে মৃত্যুদণ্ড দিলে তা কনফার্মেশন করার জন্য হাইকোর্ট বিভাগের কাছে যেতে হয় বা হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে সেকশন 374 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দায়রা জজ 374 ধারা অনুযায়ী মামলাটা হাইকোর্ট বিভাগের কাছে প্রেরণ করেন। 375-এ অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন হাইকোর্ট বিভাগ। 376-এ দণ্ড বহাল বা পরিবর্তন করতে পারেন। এখান থেকে প্রায় 2 থেকে 3টা প্রশ্ন আসছে। আমরা বেশিক্ষণ আর ক্লাসটা নিব না, অলরেডি আমরা প্রায় আধা ঘন্টা উপরে ক্লাস নিয়ে ফেলেছি। তো আমার ক্লাসগুলো সাধারণত 50 মিনিট থেকে 50 মিনিটের মতো থাকে। তো সেক্ষেত্রে আমরা অলরেডি 41 মিনিট হয়ে গেছে। আমরা দ্রুতই ক্লাসটা শেষ করব, এবং আজকে প্রচন্ড গরম, আমিও বেশ ক্লান্ত। ক্লাসে যদি
উৎফুল্ল না থাকে সেক্ষেত্রে ক্লাসটা করে মজা পাওয়া যায় না, বা যারা করে তারাও খুব বেশি আনন্দ উপভোগ করতে পারে না। আসলে লটা আনন্দ উপভোগ করা ছাড়া এমনি পড়তে গেলে মনে রাখাটা খুবই দুরূহ ব্যাপার। সো আমরা ক্লাসটা দ্রুতই শেষ করব। তো জি না, আপনারা প্রাইভেট গ্রুপে যারা আছেন, হ্যাঁ, আপনাদের কাজ, আপনাদের ক্লাস নিয়মিতই হবে। জি জি, আপনারা যে মেসেজটা করছেন ফাহিমা খাতুন, আমি আপনার মেসেজটা দেখছি। আপনাদের ক্লাস নিয়মিতই হবে। জি জি, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা দেখব সেকশন 33, অর্থাৎ জরিমানা অনাদায় কারাদণ্ড। এখানে ছোট্ট একটা কথা মনে রাখলেই যথেষ্ট, যে অপরাধের সাজা ম্যাজিস্ট্রেট প্রদান করবেন সেই অপরাধের সর্বোচ্চ 1/4 পর্যন্ত দণ্ড দিতে পারবেন। যেমন আমি যদি মনে করি যে 3 বছর চুরির জন্য সাজা দেওয়া হলো, সেক্ষেত্রে 3 বছরের ক্ষেত্রে 3 × 36 মাসে যদি আমি 1/4 দিয়ে গুণ করি, তাহলে সেক্ষেত্রে 9, অর্থাৎ 9 মাস। আরও যদি 3 বছর সাজা প্রদান করা হয়ে থাকে অথবা 2 বছর সাজা প্রদান করা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে চুরির সর্বোচ্চ সাজা হচ্ছে 3 বছর। 3 বছরে 1/4 দিয়ে গুণ করলে 9 মাস, তাহলে সেক্ষেত্রে 2 বছর 9 মাস ওই ব্যক্তি কারাগারে থাকবেন জরিমানা অনাদায় কারাদণ্ডের ক্ষেত্রে। আশা করি এতটুকু ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন। সেকশন 35টাও খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। সেকশন 35-এ বলা হচ্ছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে একই মামলায় কতিপয় অপরাধে দণ্ডিত হলে, সাধারণত আমরা যখন মামলা ফাইলিং করি তখন সেক্ষেত্রে দেখা যায় 325, এখানে আরো যদি কোনো কথা থাকে, যেমন এর সাথে মারামারির সাথে আরো দেয়া যায় দস্যুতা বা ডাকাতি, 496, যদি এরকম দেয়া থাকে তাহলে এক্ষেত্রে এক একটা ধারায় যদি আলাদা আলাদা করে ম্যাজিস্ট্রেট সাহেব সাজা প্রদান করেন, সেক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট সাহেব কিছু না বলে দেন তাহলে মামলা একটার পর একটা চলতে থাকবে, একটার পর একটা। মানে 325 ধারার অপরাধের যে সাজা দেওয়া হয়েছিল, 325 ধারায় যদি 2 বছর বা 3 বছর দেওয়া হয়ে থাকে, তাহলে 3 বছরের পর 496 অনুযায়ী 496 অনুযায়ী এখানে যে সাজাটা প্রদান করা হবে, যদি 2 বছর দেওয়া হয়, 3 বছর শেষ হওয়ার পর এই 2 বছর শুরু হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে যদি ম্যাজিস্ট্রেট সাহেব বা বিচারক যদি নির্ধারণ করে দেন যে না, একটার সাথে আরেকটা চলবে, কনকারেন্টলি চলবে, তাও সেটা তিনি নির্ধারণ করে দিতে পারেন। আশা করি এতটুকু ক্লিয়ার আপনাদের। 35A-তে বলা হচ্ছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে যে ব্যক্তি 35A অনুযায়ী যে ব্যক্তি জেল হাজতে আছে, তিনি যদি দেখে যে তার 2 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, তিনি 2 বছর 1 মাস অলরেডি জেলে আছেন, তাহলে সেক্ষেত্রে তাৎক্ষণিক তাকে মুক্তি দিতে হবে, এবং যদি কোনো জরিমানা থাকে সে জরিমানার টাকাটা মওকুফ হয়ে যাবে। 35A-তে এর বেশি আর কিছু দরকার নাই। এরপরে সেকশন 36, 38, 39 এগুলো আপনারা একটু দেখবেন। ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, যেগুলো আপনারা সেকেন্ড শিডিউলেও পাবেন, শিডিউলগুলোতে পাবেন। থার্ড শিডিউলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, ফোর্থ শিডিউলে, থার্ড শিডিউলে আপনারা পাবেন ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, এবং ফোর্থ শিডিউলে পাবেন ম্যাজিস্ট্রেটের অ্যাডিশনাল যে পাওয়ারগুলো বলা আছে, এবং 5 শিডিউলে আপনারা পাবেন ফর্ম সমূহ। তো 1 থেকে 45 পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সেকশনগুলো ছিল, আমি চেষ্টা করেছি আপনাদেরকে সংক্ষিপ্ত একটা ব্রিফ দিতে, কারণ আমি প্রচন্ড একটু ক্লান্ত আজকে। তারপর আপনাদের যেহেতু শিডিউল দেয়া ছিল ক্লাসের, সেজন্য আমাকে ক্লাসটা নিতে হলো। তো আশা করি যতটুকু বুঝিয়েছি বা যতটুকু পড়ালাম আপনাদের উপকারে আসবে। আর বাকিটুকু যদি কোথাও কোনো আটকে যান, অবশ্যই আমাকে কমেন্টস করলে আমি আপনাদেরকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেব। তো পরবর্তী ক্লাসে দেখা হবে। যেহেতু আজকে বললাম আমি নিজেই খুব ক্লান্ত আজকে। তো নেক্সট টাইম দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।